আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রথম ক্লাসটাতে প্রথম বেসিকটুকু করছি। আজকে আমরা দ্বিতীয় বেসিকটুকু করব। আমাদের চ্যাপ্টারটা হলো মূলত অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটি। সো এটার প্রথম ক্লাসটাতে আমরা কিছু বেসিক দেখছি। এখন আমরা আজকে দ্বিতীয় ক্লাসে আরও কিছু বেসিক দেখি, সেগুলো কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে 1 নম্বরে, আচ্ছা, আনআর্নেড রেভিনিউ। আমরা আগে কতগুলো দায় শিখছি, সেখানে এগুলো যাবে দায় শিখছি। আজকে আমরা আরও কয়েকটা দেখবো, সেগুলো কীভাবে। আনআর্নেড রেভিনিউ, এটা আমাদের জন্য একটা দায়, যেহেতু অনুপার্জিত আয় আমাদের জন্য অবশ্যই এটা চলতে দেয়। এখন আসি 1 নম্বরে, যদি দেখি সেবা দেওয়ার জন্য অগ্রিম অর্থ গ্রহণ করা হলে, তাহলে সেবা দেওয়ার জন্য আমরা যদি অগ্রিম অর্থ গ্রহণ করি, এটা আমাদের অনুপার্জিত আয় বা আনআর্নেড রেভিনিউ। তখন আমরা অগ্রিম অর্থ গ্রহণ করা হলে ক্যাশ ডেবিট, আর যেহেতু অগ্রিম গ্রহণ করছি, তার মানে আমাদের আনআর্নেড রেভিনিউ ক্রেডিট, দায় বৃদ্ধি পেয়েছে। সেবা দিচ্ছি, সেটার জন্য আমরা অগ্রিম গ্রহণ করছি, অগ্রিম টাকা নিয়ে নিচ্ছি। তো টাকা নিলে আমাদের ক্যাশ ডেবিট, আর যেহেতু অগ্রিম নিচ্ছি, তার মানে আনআর্নেড রেভিনিউ ক্রেডিট, দায় বৃদ্ধি পাইছে। 2 নম্বরে হলো, পূর্বের কোনো অনুপার্জিত আয় চলতি হিসাব বর্ষে উপার্জিত হলে যতটুকু উপার্জিত হবে ততটুকুর জন্য। অর্থাৎ পূর্বে কোনো অনুপার্জিত আয়, আগের কোনো অনুপার্জিত আয় বা দায় চলতি হিসাব বর্ষে উপার্জিত হলে, সাপোজ আমরা এই যে এটা অগ্রিম নিছি, এখন চলতি হিসাব বর্ষে সাপোজ 1 মাস আগে নিছি, এখন 1 মাস পরে, আমাদের 2 মাস পরে এটা শেষ হওয়ার কথা, কিন্তু আমরা 1 মাস আগে এটা নিয়ে নিছি। তাহলে এখন পরবর্তী 1 মাসে কি হয়েছে, পরের মাস সাপোজ চলে আসছে, পরের মাস চলে আসার ফলে আমাদের সেটা উপার্জিত হয়ে গেছে, আর দায় রইল না। অর্থাৎ পরবর্তী যেটুকু উপার্জিত হয়েছে, সাপোজ 1 বছরের মধ্যে সে 1 মাস আমাদের উপার্জিত হয়ে গেছে, বাকিগুলো রয়েছে আবার দায়। এখন যেটা উপার্জিত হয়েছে ততটুকুর জন্য আমরা জাবেদা দিব, তাহলে আমাদের দায় কমে যাবে তখন এতটুকুর জন্য। যেমন আনআর্নেড রেভিনিউ ডেবিট, অর্থাৎ দায় কমলে, আর রেভিনিউ ক্রেডিট, আয় হিসাব ক্রেডিট, অর্থাৎ যতটুকু কমবে ততটুকুর জন্য আমরা প্রথম জাবেদা দেব, আর রেভিনিউ ক্রেডিট হবে। আনআর্নেড রেভিনিউ ডেবিট, রেভিনিউ ক্রেডিট। এরপরে আসি ভ্যাট ট্যাক্স, সেলস ট্যাক্স। এখানে ট্যাক্স বলতে ইনকাম ট্যাক্সকে বোঝানো হয়েছে। তো আসি আমরা 1 নম্বরে, আয়ের উপর কর ধার্য করা হলে ইনকাম ট্যাক্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। কি বলছে, আয়ের উপর যদি কর ধার্য করা হয় তাহলে সেটা জাবেদা হবে ইনকাম ট্যাক্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এরপরে 2 নম্বরে, বকেয়া করের টাকা কর্তৃপক্ষকে জমা বা পরিশোধ করা হলে, বকেয়া করের টাকা কর্তৃপক্ষকে, অথরিটি বা ট্রেজারি বা গভ সরকারকে পরিশোধ করা হলে সেটা জাবেদা কী হবে, ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন বকেয়া কেন, ইনকাম ট্যাক্স পেয়েবল কেন ডেবিট হয়েছে এখানে? সাপোজ আমরা যারা পণ্য বিক্রয় করে তারা যে করটা রাখা হয়, যে ট্যাক্স বা কর রাখা হয়, এটা কিন্তু তাদের টাকা না, এটা কার টাকা, সরকারের টাকা। এটা সরকারকে দিতে হবে, তারা হয়তো বা আদায় করে, কিন্তু এটা সরকারের টাকা, এখন তাদের কাছে সেটা দায়। বকেয়া করের টাকা যদি কর্তৃপক্ষকে জমা বা পরিশোধ করা হয়, বকেয়া মানে দায়, এখন সেটা পরিশোধ করলে আমাদের দায় কমে যাবে। দায় কমলে কী হবে, ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে কি, দায় হ্রাস পেলে ডেবিট, আর হলো বৃদ্ধি পেলে ক্রেডিট। যেহেতু দায় হ্রাস পেয়েছে, সেহেতু আমাদের ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, নগদ টাকা কমে গেছে, আর দায়ও কমছে, নগদ টাকাও কমছে। এখন আসি আমরা 3 নম্বরে দেখি, এখানে বলছে সেলস ইনক্লুড ভ্যাট, অথবা বিক্রয় মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে, বিক্রয় মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে জাবেদা কী হবে, ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ভ্যাট পেয়েবল ক্রেডিট। মনে রাখতে হবে, সেলসের সাথে, সেলস যদি ক্রেডিট হয় ভ্যাটও ক্রেডিট হবে, আবার ক্রয় যদি ডেবিট হয় ভ্যাটও ডেবিট হবে। এই দুইটা আমাদেরকে আলাদাভাবে মনে রাখতে হবে, যেহেতু সেলস ক্রেডিট, ভ্যাটও ক্রেডিট। আমাদের হচ্ছে সেলস ইনক্লুড ভ্যাট, বিক্রয় মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে। এখন পণ্য আমরা নগদেও বিক্রয় করি, যদি নগদেও বিক্রয় করি তাহলে ক্যাশ ডেবিট হবে, সেলস ক্রেডিট, ভ্যাট পেয়েবল ক্রেডিট। যদি আমাদের অন্তর্ভুক্ত থাকে ভ্যাট, তখন আমাদের ভ্যাট পেয়েবল আনবো, না থাকলে তো আমাদের স্বাভাবিক নিয়মে আমাদের ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট এরকম হবে। আর যদি বাকি দিয়ে বিক্রয় করি তখন দেনাদার বৃদ্ধি পাবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর যদি ব্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে ব্যাট পেয়েবল ক্রেডিট, শেষ। এখন ব্যাটটা কীভাবে বের করব, আমাদের যে অ্যামাউন্ট দেওয়া থাকবে ইন্টু রেট অফ ভ্যাট, অ্যামাউন্ট ইন্টু রেট অফ ভ্যাট ডিভাইডেড বাই 100 যোগ রেট অফ ভ্যাট। আমরা এগুলো ম্যাথের মাধ্যমে করলে তখন এটা বুঝতে পারবো। আর সেলস কীভাবে আমরা টাকাটা লিখবো, অ্যামাউন্ট মাইনাস ভ্যাট, বাদ দিলে আমরা সেলসের টাকাটা লিখবো। 4 নম্বরে দেখে আমাদের বলছে সেলস এক্সক্লুড ভ্যাট, অর্থাৎ সেলসের মধ্যে ভ্যাট নাই, এটাই বুঝেছে। অথবা যদি বিক্রয়ের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত না থাকে, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর পরবর্তী ভ্যাট ধার্য করা হলে,
বিক্রয় মূল্যের সাথে ভ্যাট না থাকে বা এক্সক্লুড, কিন্তু পরবর্তীতে বিক্রয় মূল্যের উপর ভ্যাট ধার্য করা হলে আমরা পরবর্তীতে ধার্য করি, প্রথমে নাই পরবর্তীতে ধার্য করছে, তাহলে কি হবে? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, এরপরে অ্যাকাউন্টস ভ্যাট পেয়েবল ক্রেডিট। সূত্র আমাদের জাবেদা হবে একই, কিন্তু টাকার ক্ষেত্রে পার্থক্য হবে। যেহেতু আমরা এখন ভ্যাট ধার্য করব, তাহলে ভ্যাট আমাদের কীভাবে বের করতে হবে? সেলসের উপর আমরা যে ভ্যাটের পার্সেন্ট দেওয়া থাকবে 10%, 15%, সেটা গুণ করলে যেটা আসবে সেটা আমাদের ভ্যাট বের হবে। আর ক্যাশ কত টাকা আমরা লিখব? সেলস প্লাস ভ্যাট, অর্থাৎ ভ্যাটের টাকা আমরা এখানে লিখব, এরপরে ক্যাশের টাকা সেলস আমাদের যত টাকা দেওয়া থাকবে এটা এখানে লিখব, আর ক্যাশ আমাদের সেলস প্লাস ভ্যাট, এই যে সেলস যে টাকাটা থাকবে আর ভ্যাট যে টাকাটা বের করব, দুইটা যোগ করে আমরা ক্যাশে লিখব অথবা অ্যাকাউন্টস রিসিভেবলে লিখব। যদি বাকিতে বিক্রয় করি অ্যাকাউন্টস রিসিভেবল, যদি নগদে বিক্রয় করি তাহলে ক্যাশ। তো এই দুইটা হলো আমাদের ভ্যাটের ইয়ে। এরপরে আসি আমরা, আমাদের এখানে 5 নম্বরে বলতে হলো বকেয়া ভ্যাটের টাকা পরিশোধ করা হলে, অর্থাৎ বকেয়া ভ্যাটের টাকা পরিশোধ করলে আমাদের ভ্যাটের দায় কমে যাবে। আর কী কমবে? টাকা কমে যাবে। বকেয়া, যেহেতু আমার মনে রাখতে হবে বকেয়া মানে দায়, এখন সে ভ্যাটের টাকা পরিশোধ করেছে, দায় পরিশোধ করলে দায় কমে যাবে, তার মানে ভ্যাট পেয়েবল ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট, নগদ টাকা কমে যাবে। এরপরে সম্ভাব্য দায়, অর্থাৎ কন্টিনজেন্ট লাইবিলিটিস। কন্টিনজেন্ট লাইবিলিটিস কী কী? সম্ভাব্য দায়, যেমন গ্যারান্টি, ওয়ারেন্টি, এগুলো যদি থাকে সেগুলো সম্ভাব্য দায়, মানে এগুলো পুরোপুরি দায় না, সম্ভাব্য ক্ষতি হলে আর কি। যেমন যখন ওয়ারেন্টি এক্সপেন্স ধার্য করা হয়, ওয়ারেন্টি যদি এক্সপেন্স ধার্য করা হয়, সাপোজ আমরা একটা পণ্য কিনছি, সেখানে এতটা বলছে যে 1 বছর বা এত টাকা পরিশোধ করব যদি পণ্যটা 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, এরকম যদি এক্সপেন্স ধার্য করা হয় তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর হলো এস্টিমেটেড টু ওয়ারেন্টি লাইবিলিটিস ক্রেডিট। যেহেতু ধার্য করছে এটা আমাদের জন্য দায় হয়ে যাবে। হ্যাঁ, সেহেতু ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর হলো এস্টিমেটেড টু ওয়ারেন্টি লাইবিলিটিস ক্রেডিট, এটা আমাদের সরাসরি মুখস্থ করে ফেললে হবে, এগুলো ডিপলি ভাবলে অনেক কিছু আসে। সে এত প্যারা না নিয়ে ওয়ারেন্টি এক্সপেন্স ধার্য করলে আমরা ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট দেবো, এস্টিমেটেড টু ওয়ারেন্টি লাইবিলিটিস ক্রেডিট দেবো। 2 নম্বরে বলছে যখন প্রকৃত খরচ বা প্রকৃত ঘটনা ঘটে, যেমন আমরা এখানে ওয়ারেন্টি দিছি, 1 বছরের মধ্যে যদি নষ্ট হয় তাহলে সেটা আমরা টাকা পরিশোধ করবো। এখন কি হয়েছে? এখন প্রকৃত খরচ বা ঘটনা ঘটছে, অর্থাৎ 1 বছর পর দেখা গেছে আমাদের পণ্যটা নষ্ট হয়ে গেছে, গ্যারান্টি তার মানে আমাদের এখন নষ্ট হয়ে গেছে ওয়ারেন্টি, তাহলে এখন যে আবেদন কী হবে? এস্টিমেটেড টু ওয়ারেন্টি লাইবিলিটিস ডেবিট, যেমন এখন এটা প্রথমে চলে আসবে, এরপর ক্যাশ ক্রেডিট হবে। এখন যদি আমরা নগদে টাকাটা পরিশোধ করি, আমাদেরকে ওয়ারেন্টির সময় বলতে পারে আমরা আপনাকে টাকা পরিশোধ করব, অথবা আপনারা বলতে পারে যে আমরা আপনাদেরকে পণ্যের যে পার্টস আছে, যে পার্টসটা নষ্ট হবে সেটা আপনাদেরকে দিব। তো স্পেয়ার অফ পার্টস, এই যে পার্টস যদি থাকে, যদি তারা পার্টস পরিশোধ করে, সাপোজ আমাদের পেন নষ্ট হয়েছে, বলছে পেনের পাখা হাতা যদি নষ্ট হয় তো হাতা দেব, আর আদারওয়াইজ আমরা আপনাকে পেন নষ্ট হলে 1 বছরের মধ্যে টাকা দেব। এখন আমাদের নষ্ট হয়েছে, এখন যদি পাখার যদি বলা হয় হাতা নষ্ট হলে হাতা দেবে, তাহলে আমাদের যাবে হবে এস্টিমেটেড টু ওয়ারেন্টি লাইবিলিটিস ডেবিট আর হলো ইনভেন্টরি ক্রেডিট। আর যদি বলা হয় আপনার পেন নষ্ট হলে টাকা দেবো, তখন এস্টিমেটেড টু ওয়ারেন্টি লাইবিলিটিস ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট, এটাই আর কি। তো যাবে হবে আমাদের এটা আর এটা, অথবা এটা এটা, দুইটা। যদি আমাদের পার্টস দেয় বলা থাকে তাহলে ইনভেন্টরি ক্রেডিট হবে, আর যদি আমাদের বলা হয় নগদ টাকা পরিশোধ করবে নষ্ট হলে, তাহলে আমাদের ক্যাশ হবে ক্রেডিট। সো এটাই আর কি আমাদের মেইন ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছেন। এই বেসিকগুলো পারলে আমরা পরবর্তীতে যখন ম্যাথ করব তখন বুঝতে পারবেন। আশা করি আপনারা প্রথম 2টা ক্লাস বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।